আসুন স্যার, ভেতরে আসুন। লাল রঙের পাথর পরিয়ে পাঠিয়েছিলে না এত বড়? এরপর এত বড় দিয়ে পাঠাবে, কেমন? আরো বড় কাণ্ড করে চলে আসবে, মাথা উঁচু হয়ে যাবে আমাদের সবার। মা, ফাইলটা তুলে রাখো। কোথায় যাচ্ছিস তুই? ইন্সপেক্টর চড় মেরেছে, দাঁতে খুব ব্যথা হচ্ছে, ওষুধ নিয়ে আসবো। না, ট্যাবলেট আমি নিয়ে আসছি। নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করে চলে আসবে। আমি 10 মিনিটের মধ্যেই ফিরছি ওষুধ নিয়ে। হ্যাঁ স্যার, জানেন তো ও আমাদের প্রত্যেকের সাথে মারপিট করেছে, এমনকি মেয়েদের গায়েও হাত তুলেছে। স্যার দেখবেন, দেখুন না আমাকে কিভাবে মেরেছে। স্যার আমারও এখানে লেগেছে, দেখাতে পারবো না। স্যার ও আমাদের সমস্ত ব্যান্ড সেটও ভেঙে দিয়েছে। ওকে একদম আপনি ছাড়বেন না। মার্ডার কেস, রেপ কেস, যত কেস আছে আপনি দিয়ে দেন। সেসব তো ঠিক আছে, কিন্তু থাকে কোথায়? ওর নাম কি? নাম তো আমি জানি না, কিন্তু ও ভীষণ ফর্সা আর হ্যান্ডসাম। আরে দেখতে তো প্রচুর লোক ফর্সা আর হ্যান্ডসাম, আর ওই দেখো ও ফর্সা আর হ্যান্ডসাম। এই লোকটাই স্যার, এই লোকটাই। হ্যাঁ স্যার। ও তো পাগল। আমি ওর বাড়ি গিয়েছিলাম আর সেবাও করে এসেছি ওর। স্যার আমাদের জন্য আরেকবার সেবা করে দিন না। এই ব্যাপার, এক্ষুনি করে দিচ্ছি। স্যার, আপনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি ব্যাপারে? আগে হ্যাঁ স্যার, আমি এখনই ওষুধের দোকানে গেছিলাম ওষুধ কিনতে। আপনার ব্যাপারে একটা গোপন কথা জানতে পারলাম। কোনো সিক্রেট কথা নাকি এমনি? অত্যন্ত গোপনীয় স্যার। কথাটা কি সবার সামনেই? চুপ কর, আমার মাথা গরম করাস না। শুনলাম নাকি আপনার বাবার কোনো ঠিক নেই। আপনার মুখ চোখ আপনার প্রতিবেশী কৃষ্ণমূর্তির সঙ্গে মিলে যায়। আপনার মার কি চরিত্র ঠিক ছিল না? কি বললি? তোকে মেরে আমি তো চামড়া গুটিয়ে দেবো জানোয়ার। কি তোর ছোট লোক, মেরে আজ শেষ করে দেবো জানোয়ার কোথাকার। তোকে আজ এমনি ছেড়ে দেবো না, তোকে আমি ছাড়বো না। এই একই ধরনের প্রশ্ন করেছিল বলে ইন্টারভিউয়ের লোকেদের উপর আমি হাত তুলেছিলাম। আমি আপনার মাকে জানি না, আপনি কোথায় থাকেন তাও আমি জানি না। আমি তো আজ প্রথমবার আপনাকে দেখলাম। আপনার পুলিশের চাকরি আছে, প্রতি মাসে মোটা অঙ্কের মাইনে পান আপনি, থাকার জন্য সরকারি বাড়ি, ঘোরার জন্য গাড়ি, সব আছে। এত কিছুর পরেও আপনাদের মতো কিছু লোক নিজেদের চরিত্র বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। এত কিছু থাকা সত্ত্বেও তোমরা সুখে শান্তিতে না থাকতে পেরে লোকেদের উপরে অত্যাচার করছো, নিজেদের ক্ষমতা দেখাচ্ছ। তাহলে আমাদের মতো ছেলেরা, যাদের 30 বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও 70-80% মার্কস নিয়ে ডিগ্রি পাশ করার পরেও শত সহস্র ইন্টারভিউ গিয়ে ফেল হয়ে যাচ্ছি। ছোট ছোট জিনিস, রুমাল, চপ্পল, ব্লেড, তার জন্য আমরা বাবা মায়ের উপর নির্ভরশীল। আমার মতো ছেলেদের বেকারত্ব আর অক্ষমতার সুযোগ নিয়ে ওই ইন্টারভিউয়ের লোকেরা আমার মায়ের চরিত্র নিয়ে মজা করেছে। আমি তো ওদের কাছে খুব সাধারণভাবেই একটা চাকরি চেয়েছিলাম, কিন্তু তার বদলে ওরা কি দিয়েছে? তোমরা যদি এত অল্পেই এত রেগে যাও, তাহলে আমরা আমাদের রাগটা কোথায় রাখবো? নিজের মায়ের অপমান কি করে সহ্য করব? কোথায় রাখবো আমরা আমাদের কষ্ট? বলুন, কেন প্রতিবাদ করব না আমরা? কিছু না ভেবে চিন্তে আপনি আমার বাড়িতে এসে আমায় মেরেছেন। কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আপনি সবাইয়ের সামনে আমাকে ক্রিমিনাল সাব্যস্ত করে দিয়েছেন। এখন এই পুলিশ স্টেশনে আপনাকে মারার আমার পুরো অধিকার আছে, কারণ আমি নিরপরাধী। এই একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার অপরাধ এটুকুই যে তুমি একজন নিরপরাধীকে মেরেছ। যদি তোমার কোনোভাবে মনে হয় যে আমার সামান্যতম কোনো দোষ ছিল, তাহলে এই নাও পিস্তল। যে কোনো সময় আমার বাড়িতে এসে শুট করে যাবে। এনি টাইম, এনি টাইম। খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অফ ক্যান্সার।
কি ব্যাপার বলতো, অনেকদিন সন্ধ্যার কোনো দেখা নেই। জানি না। ওই দেখ ওখানে বসে। ও কাম অন, লেটস গো। এই সন্ধ্যা, একা একা বসে কি ভাবছিস? ও আর কি ভাববে, দেখ হয়তো ভাবছে যে ওই অচেনা লোকটার এগেইনস্টে পুলিশ কোনো অ্যাকশন কেন নেয়নি, ঠিক কি না? নিক বা না নিক, আমার ওর অ্যাড্রেসটা ইমিডিয়েটলি চাই। মানে পুলিশ দিয়ে কোনো কাজ হলো না তো গুন্ডা পাঠাবি নাকি? না, আমার বাবাকে পাঠাবো। কিসের জন্য? মারামারি করতে? বিয়ের কথা বলতে। I like his character. I love his behavior. That's why I want to be his life partner. এক্ষুনি আমার বাবাকে ওর বাবার সাথে কথা বলতে বলছি। হ্যালো, হ্যাঁ বলছি। কি বললেন? আমি এক্ষুনি আসছি। মিস্টার মুখার্জি, আপনার ছেলে পাগল নাকি? এ এমন পাগলের মতো আচরণ করছে যে সব লোকই অতিষ্ঠ হয়ে উঠছে। আপনি কি জানেন এটা মহিলাদের সাথে অসভ্যতা? ইন্টারভিউ অফিসারকে মারধর, যে পুলিশ ইন্সপেক্টর কেসটা দেখছে তাকেও হুমকি দিচ্ছে। আপনি জানেন ওকে যদি এনকাউন্টারে মেরে দেওয়া হয় তার জন্য কোনো কেসই হবে না। এইরকম ফ্রাস্ট্রেটেড লোকই বিপথে চলে যায় আর জঙ্গলে গিয়ে বন্দুক হাতে নেয়, আর পরিণতিতে জঙ্গলে, নদীতে, নালাতে বেঘরে মারা যায়। তারপর ওই লাশ শনাক্ত করার জন্য কাউকে পাওয়া যায় না, বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। দেখুন মুখার্জি বাবু, আমি আপনাকে খুব ভালো করে চিনি, আপনার সাথে খুব ভালো সম্পর্ক আছে, সেই জন্য আমি আপনাকে নিজের মনে করে বলছি, যেভাবেই হোক ওকে সঠিক পথে নিয়ে আসুন আপনি। ওকে? থ্যাংক ইউ স্যার। বাবা, আমি কোনো অন্যায় করিনি। না বাবা, অন্যায় তো আমি করেছি, তাই তো তোকে আমি বুঝতেই পারছি না। আরে এক জন্মে উপরওয়ালাও তোকে বুঝতে পারবে কিনা জানি না। আমার এই অজ্ঞানতাকে মাফ করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমাকে মাফ করে দে। এই মরেছে। তুমি তেঁতুল তলার মেয়ে? হ্যাঁ, তেঁতুল তলার মেয়েরাঙ্গনা। আমি মেয়েরাঙ্গনা। আমি এই বীরাঙ্গনার মনে সুর বাঁধতে পারবো? এই সুর সপ্তমে বাজলে অনেক রাগেরই সৃষ্টি হবে। তোমার কৃষ্ণনগরের প্রতি কোনো ফিলিংস নেই মধু? আমার প্রেম বাদে আর কোনো কিছুতেই ফিলিংস নেই। সুন্দর মধু, সুন্দর সুন্দর, ছি, মধু, মধু। না 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 না, আরে আরে, এটা কি করছো? টেবিলটা তো ভেঙে যাবে। না রে বোন, এই টেবিলটা নয়, কিন্তু কারো মন নিশ্চয়ই ভেঙে যাবে। বাবা, বদ্রীনাথ বাবা, যখন তুই ছোট ছিলি বোন, ও তখন থেকেই তোকে স্ত্রী মেনে নিয়েছে। কিন্তু আমি তো কখনো ওনাকে সে চোখে দেখিনি। আমি যখন ন্যাপি পরতাম উনি তো আমাকে কোলে নিয়ে ঘোরাতেন। আমি যখন ফ্রক পরতাম আর উনি লুঙ্গি পরে আমার সাথে খেলতেন, তখনও আমার ওনার জন্য কোনো ফিলিংস ছিল না। আমি তো এনাকে বাবার মতো শ্রদ্ধা করি, আর বদ্রীনাথ তো আমার ভগবানই। না না বাবা, আমি এই জীবন রাখবো না। বাবা, বাবা, দরজা খোলো বাবা, দরজা খোলো বাবা, বাবা, দরজা খোলো বাবা, বাবা, দরজা খোলো বাবা, 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 দরজা খোলো। কি হলো বাবা? বাবু ভিতর থেকে দরজা দিয়ে দিয়েছে, জানি না ভিতরে কি করছে উনি। বাবা, 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 দরজা খোলো বাবা, দরজা খোলো বাবা। কি হলো? কি করতে যাচ্ছিলে বাবা? আমরা থাকতে তুমি এরকম কাজ কেন করতে যাচ্ছিলে বাবা? মধু ছাড়া আমার জীবন একটা ঝরা পাতার মতো। যখন ও জন্মালো তখন আমার মনে প্রেম এলো। ও যেমন বড় হলো আমার প্রেমও বড় হলো। ও শাড়ি পরলো আমার প্রেমও প্রাপ্তবয়স্ক হলো। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ফার্নিচার ছাড়া ঘর হয় না, তেমনি মধু ছাড়া আমার জীবন বেকার বেকার বেকার। এই মেয়ে, তুই এই বুড়োর দিকে একটু তো তাকা। দেখ, বেচারা তোর জন্য প্রাণ দিচ্ছিল, এবার তো রাজি হ। বিয়ের আগে নিজের বরকে মারবি? দেখ কত ভালোবাসে তোকে। তোকে ওনার সাথে বিয়ে করতেই হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। শুনুন আপনারা, আমি সুন্দরের ভালোবাসা ভুলে বদ্রী বাবুকেই বিয়ে করব। জামাই বাবু, আমি কখন থেকে গন্ধ শোকার চেষ্টা করছি তোমার গায়ে, কিন্তু আমি কেরোসিনের গন্ধই পাচ্ছি না। কেন বলো তো? চুপ কর, ওটা কেরোসিন ছিল না রে, তাহলে জল ছিল, জল। ওটা শোন, আমি গায়ে কেরোসিন জল এই জন্য ঢেলেছিলাম যাতে মধু রাজি হয়ে যায়। যা বিয়ের জন্য রেডি কর মধুকে গিয়ে, যা। মুখ পোড়া কোথাকার, জানে না আমি কে বদ্রীনাথ। ও মধু,
কি দেবো বলুন? 1 কাপ চা। চল এই পুরো এলাকাটা হচ্ছে পান্ডা ভাইয়ের। এখানে রাস্তার ধারে বসে থাকা মুচি পর্যন্ত পান্ডা ভাইকে হপ্তা দেয়, আর তুই হপ্তা দিতে চাইছিস না আর উল্টে জিজ্ঞাসা করছিস পান্ডা ভাইকে? সব কেন রে? তোকে কি আলাদা করে বোঝাতে হবে? চাটা খেয়েই যাবো। হ্যালো, পুলিশ স্টেশন। সরে যান, সরে যান। কি হয়েছে? কি হয়েছিল এখানে? তাড়াতাড়ি বলো। আমরা হপ্তা দিইনি বলে পান্ডা ভাইয়ের লোকজন এসে ভাঙচুর করেছে, ওদের গ্রেপ্তার করুন স্যার। ওদের তো আমি গ্রেপ্তার করেই নেব, কিন্তু ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কেউ আছে? সাক্ষীর জন্য চিন্তা করতে হবে না ইন্সপেক্টর, সাক্ষী আমি দেব। ওই সব লোক পান্ডার ছিল। যান, অ্যারেস্ট করুন। খোল, খোল দরজা খোল। কে? খোল। কে আপনারা? আরে আরে কি হচ্ছে? কি হচ্ছে? কি করছেন আপনারা? যা ভেতরে গিয়ে খোঁজ কেন সব? আরে কি হলো? আরে কি হলো এসব? আরে কি এসব? আরে আরে কি করছেন কেন? আরে কোথায় তোর ছেলে? বাড়িতে নেই। কেন বে? তোর ছেলে কি নিজেকে বড় গুন্ডা মনে করে? কি হয়েছে দাদা? টোটো, এরা কারা? এইভাবেই আমার ছেলেরা একজনকে পিটিয়েছিল, আর তোর ছেলে তার সাক্ষী দিতে থানায় পৌঁছে গেল। তোর ছেলেকে বুঝিয়ে দিস যেন পান্ডা পালোয়ানের সঙ্গে না লাগে, আর যদি আবার সাক্ষী দিতে চায় তাহলে ওর লাশটাকে চেনার মতো কাউকে পাবি না। বুঝতে পেরেছিস তুই? চল। আসুন স্যার, আসুন, বসুন বসুন। জানো কি, দেখো কে এসেছে। তোমার ছেলে এসেছে। সমাজ সেবা করে করে ক্লান্ত হয়ে গেছে বেচারা। বসুন স্যার, বসুন। আপনার জন্য তো অনেক কাজ পড়ে আছে। আরে বলো না ওকে, ওর কাছে তো অনেক বড় বড় সমস্যা পড়ে রয়েছে। বসুন স্যার, বসুন না। কি হয়েছে মা? আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তোর মতন ছেলে জন্ম দেওয়ার জন্য। এখনো তো অনেক সম্মান বাকি রয়েছে যা তোর জন্য আমাকে পেতে হবে। আরে আজ পর্যন্ত আমার মা বাবাও একদিনও আমার গায়ে হাত তোলেনি। আজ তোর জন্য এই বয়সে এক গুন্ডা আমার বাড়িতে এসে আমার গালে থাপ্পড় মেরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের দেশের কোনো খেলোয়াড় অলিম্পিকে যখন সোনা জিতে আসে তখন সারা দেশের মানুষ তার মা বাবাকে কত সম্মান দেখায়। ক্রিকেটে যখন সেঞ্চুরি করলো তখন সৌরভ গাঙ্গুলির মা বাবাকে দেশের বিভিন্ন জায়গায় সম্মান দেখিয়েছিল। কিন্তু আজ আমি যে সম্মান পেলাম, আমাকে গুন্ডার হাতে মার খেতে হলো, সেটা আমার এই ছেলের জন্য। দেখো কত খুশির দিন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে আগেই বলে দে এরপর তুই আর কি কি করতে চাস আমার জন্য। কালকে ওই গুন্ডা এসে আমাকে মেরে ফেলবে আর তোর মা বিধবা হয়ে যাবে। তোদের আমার পেনশনের টাকায় সংসার চালাতে হবে, কিংবা ওই গুন্ডা এসে তোদের খাওয়াবে। দেখ তোর মাকে দেখ,
যদি আমাকে না মারে তো ওকে মারবে। আর এই বয়সে আমাদের দুজনের মধ্যে একজন অসহায় হয়ে যাবে। আরে তোর মার কথা তুই ভাবিস না। ওরে আমরা এমন কি অন্যায় করলাম যে এইরকম একটা দিনের সম্মুখীন হলাম? কি পাপ করলাম আমরা? চাই না তোর মতন সন্তান আমাদের, চাই না, চাই না। ভগবান, লক্ষণকে অ্যারেস্ট করেছেন কি না? না। জানতে পারি কি কেন করেননি এখনো? আমরা তোকে খুঁজছি, পেয়ে যাব, চেষ্টা তো করছি। আপনি এইভাবে চেষ্টা করলে কোনোদিন ধরতে পারবেন না। আমার সঙ্গে আসুন, আসুন আমার সঙ্গে। নিয়ে যান একে থানায়। কোর্টে এর বিরুদ্ধে সাক্ষী আমি দেব। এই কেসের সাক্ষী কে? আমি ওখানে বসে চা খাচ্ছিলাম স্যার। এই লক্ষণ আর এর সঙ্গীরা ওখানে ঢুকে আমার সঙ্গে মারপিট করেছে। সাক্ষীর বয়ানের ভিত্তিতেই আদালত লক্ষণ নামের এই গুন্ডাকে 30,000 টাকার জরিমানা আর 8 মাসের সশ্রম কারাদণ্ড দিচ্ছে। রণবীর, কমিশনার সাহেব এসেছেন। না, ওনার এখানে আসার কোনো দরকার নেই। রণবীর, না মা, ওর জন্যই আজ আমাদের এই অবস্থা। বাবাকে অফিসে ডেকে অনেক কথা শুনিয়েছেন, তার জন্যই দুশ্চিন্তায় বাবার এই দুর্ঘটনা ঘটেছে। না, এর কারণ ওটা নয়। তোর এই কুকর্মের জন্য তোর বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে। তোর জেদের জন্য, তোর জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন। নে পড়। প্রিয় রণবীর, প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা দপ্তর আছে। যদি রাস্তা খারাপ হয়ে যায় তার জন্য মিউনিসিপ্যালিটি, যদি বিদ্যুতের সমস্যা হয় তাহলে বিদ্যুৎ পর্ষদ, জলের সমস্যার জন্য ওয়াটার সাপ্লাই বোর্ড এর সমাধান করে, আর আইন শৃঙ্খলার জন্য পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে। এই অবস্থাতে কেন তুমি সবার ঝগড়ায় জড়িয়ে পড়ছো? যদি সব মানুষ নিজের কাজ ঠিকঠাক মতো করে তাহলে কাউকে কোনো সমস্যায় জড়াতে হয় না। ঠিক তাই তোমাকে বোঝাবার জন্য আমি আমার শেষ রাস্তা বেছে নিলাম। আমি ঠিক করেছি আমি নিজের জীবন দিয়ে দেব, তাতে যদি তুমি একটু শুধরে যাও। এটা যাতে আত্মহত্যা না মনে হয় তাই এটাকে আমি অ্যাক্সিডেন্টের রূপ দিলাম। আমার মৃত্যুর পর তুমি আমার চাকরিটা পেয়ে যাবে। তুমি তোমার নিজের আর তোমার মায়ের খেয়াল রাখো, এই আশা রইল।
অনেক বড় খেসারত দিয়ে গেল বাবা। মানুষকে কথা দিয়ে আর জন্তুকে লাঠি দিয়ে শেখাতে হয়। আমাকে শেখানোর জন্য উনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ওনার সাথে সাথে আমিও তো মরে গেলাম। আমাকে শেখানোর জন্য উনি মারতে পারতেন, বকতে পারতেন, কিন্তু বেঁচে তো থাকতেন। কিন্তু মা, বাবার এই খেসারতের ব্যাপারে একটা প্রশ্ন করি, তুমি নিজের বুকে হাত রেখে সত্যি বলবে তো? জনসমক্ষে তোমার টাকা পয়সা বা গয়না নিয়ে কেউ যদি পালায় বা তোমায় অপমান করে, তাহলে তুমি চেঁচাবে না, সাহায্যের জন্য ডাকবে না কাউকে? নাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভাববে যে আমার স্বামী বা আমার ছেলে এসে আমায় বাঁচাবে? যদি বাবার আদর্শে সবাই বাঁচতে চায়, তাহলে কেউ কারোর মা বোনকে বাঁচাবে না। রাস্তার মাঝখানে কোনো কাঁটা বা পাথর যদি আমাদের পায়ে নাও লাগে, তাও আমরা সেটা সরিয়ে ফেলি। যখন কোনো ক্ষুধার্ত তোমার কাছে খাবার চায়, তখন তুমি তাকে খেতে দাও, তাকে তাড়িয়ে দাও না। কারোর জীবন সংশয় হলে তুমি আপ্রাণ তাকে বাঁচানোর চেষ্টা করো। এইরকম লোকেদের সাহায্য আমরা না করলে কি হবে? রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কেউ কোথাও যেতে এতটুকু সাহস পাবে না। আর তাহলে এই পৃথিবী আমাদের ভদ্র সমাজের বাসের অযোগ্য হয়ে যাবে মা। এখানে শুধু অত্যাচারীরাই রাজত্ব করবে, অন্যের ইজ্জত নষ্ট করার লোক, সেই সব লোক যাদের অন্যের জীবন নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নেই। চিল শকুনের বাস হবে এখানে। কারো ইজ্জত রক্ষা হবে না, কারো জীবন সুন্দর হবে না, কারো আর্থিক নিরাপত্তা থাকবে না এখানে। কেউ কারোর বন্ধু হবে না মা, শুধু শয়তানের বাস হবে এখানে, শয়তানের। কিন্তু তোমার স্বামীর এই শহর নিয়ে কোনো চিন্তা ছিল না মা। তার তো শুধু তার পরিবারের চিন্তা, তার বউয়ের চিন্তা, তার বাচ্চার চিন্তা ছিল। তাই এত বড় জীবন দান দিয়ে দিলেন তিনি। হ্যাটস অফ, হ্যাটস অফ। ঠিক আছে মা, তার দেখানো পথে চলতে আজ থেকে আমি শুধু আমার জন্য চিন্তা করব, আমার পরিবারের জন্য চিন্তা করব। সানডে সানডে শুধু চিকেন খাবো, মানডে মানডে শুধু মাটন খাবো, সপ্তাহে একবার সিনেমা দেখবো, ব্যাস এটাই এখন আমার আদর্শ। এখন আমার চোখের সামনে কেউ বাঁচলো কি মরলো কি ধর্ষিত হলো, আমার কিচ্ছু যায় আসে না। পুটি বেঁধে নেবো নিজের চোখের ওপর। চোখ থাকতেও অন্ধের মতো করে বাঁচবো, বুদ্ধি থাকতেও নির্বোধের মতন থাকবো, হাতে শক্তি থাকলেও হেল্পলেস হয়ে বেঁচে থাকবো, যাতে ওনার আত্মার শান্তি হয়। অনেক বড় বলিদান দিয়েছেন উনি। যে যেমন বলবে তেমন করবো, কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলবো না। ধরে নাও তোমার ছেলে বদলে গেছে মা, ব্যাস ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার আত্মার শান্তি কামনা করি। কি মা, পকোড়া কি সব আমিই তৈরি করবো নাকি? তাড়াতাড়ি কড়ায় তেল ঢালো, আমার খুব খিদে পেয়েছে। আরে পকোড়াটা ছাড়, আমি তোকে সব বানিয়ে দেবো। আগে তুই যা কৃষ্ণর বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আয়। কি উল্টো পাল্টা বকছো? ও আমার ফ্যামিলির কেউ হয় যে আমি ওকে বাঁচাতে যাব? না বাবা, প্রতিবেশীকে সাহায্য করা আমাদের কর্তব্য। আরো একবার ভালো করে ভেবে নাও মা। তুমিই তো আমাকে কাশ্মীরি জেমসের আংটি পরিয়েছিলে, যাতে অন্যের ঝগড়ার মধ্যে আমি জড়িয়ে না যাই। সেটা আমার বোকামো ছিল, আমি তোর বাবার জন্য সেসব করেছিলাম। যতদিন উনি ছিলেন আমি ওনার সব কথা চোখ বন্ধ করে শুনতাম, নিজের চিন্তা ভাবনাই হারিয়ে ফেলেছিলাম। এবার আমি বলছি বাবা, নিজের স্বার্থ নিয়ে বাঁচার থেকে অনেক ভালো অন্যের স্বার্থে জীবন দেওয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ। তোর বাবার অহংকার আর আমার ভালোবাসা তোর জীবনটাকেই বদলে দিয়েছে। আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। হ্যাঁ রে, তুই তোর রাস্তায় চল, বাবার দেখানো রাস্তায় চলিস না। তুই কাপুরুষের মতো বাঁচিস না। যা, এক্ষুনি গিয়ে কৃষ্ণের বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আয়। যা, ওদের জীবন বাঁচিয়ে দে। মা, মা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি, ডিভোর্সের জন্য তৈরি থেকো। এই, আমি মধুকৃষ্ণের বউ বাচ্চাকে গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। ফিরে এসে যেন দেখি আগের মতোই গলায় মঙ্গলসূত্র ঝুলছে।